Hello, Assalamualaikum everyone. I'm Meshkat Hussain back with another video and you are watching the Human Changer channel. আর আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ভিসা রিজেকশনের যে 8-9টা রিজন আছে এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো, যেন ফিউচারে যারা ভিসা অ্যাপ্লাই করবে তাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। আর আজকে আমার সাথে আছে এখানে লাভপ্রীত সিং। আসসালামু আলাইকুম। क्या আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। লাভপ্রীত সিং আপনাদেরকে সালাম দিচ্ছে। सो आज के हमारे लाइक आज मैं ये वीडियो बना रहा हूँ कि वीसा रिजेक्शन का जो रीजंस हो सकता है 7-8 रीजंस है। तो इस टॉपिक के लिए लाइक मेरा ভিউয়ার্স को জানানো চাহতো। সো একজন আমাকে কমেন্ট করছিল যে যদি আমরা ভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার আগেই যদি ভার্সিটি চেঞ্জ করে অন্য কোনো ইউনিভার্সিটি বা কলেজে শিফট হয়ে পড়ি তাহলে কি আমাদের ওই সেমিস্টারের টাকাটা রিফান্ড করবে কি না। সো এটার আনসার হচ্ছে যখন আপনি বাংলাদেশ থেকে কানাডা আসবেন তখন একটা সেমিস্টারের এনরোলমেন্ট লেটার নিয়ে আপনাকে আসতে হবে, যেটা এয়ারপোর্টে চেক করবে। আর যখন আপনি একটা সেমিস্টারের এনরোলমেন্ট লেটারটা নিয়ে ফেলবেন তখন ওইটার মানে হচ্ছে আপনি ওই সেমিস্টারে এনরোল করে ফেলছেন। আর একবার এনরোল করে ফেললে আপনি ওই সেমিস্টারের টাকা কখনো রিফান্ড পাবেন না। সো যদি কানাডাতে আসার পর যদি আপনি চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আর সেই ক্ষেত্রে আপনি যে ফার্স্ট সেমিস্টারের টাকাটা দিয়েছিলেন ওই ফার্স্ট সেমিস্টারের টাকাটা জাস্ট মাইট দিতে হবে। সো দিয়ে এরপরে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে এখনই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেন, আমি প্রত্যেক ভিডিওতেই 1-2টা করে কমেন্ট নেওয়ার চেষ্টা করব। সো গাইস, এখন আমরা কথা বলবো যে ভিসা রিজেকশন কেন এতটা ইম্পর্টেন্ট একটা টপিক। ভিসা রিজেকশন আপনি যখন কানাডাতে হায়ার স্টাডির জন্য ভিসা অ্যাপ্লাই করবেন বা আপনি ওয়ার্ক পারমিটে ভিসা অ্যাপ্লাই করবেন, তো ভিসার জন্য আপনি পেপারস রেডি করবেন, আপনি আইএলস দিবেন, আপনি মেডিকেল করবেন, ইভেন ভিসা অ্যাপ্লিকেশনের একটা ফিস আছে। সো আপনি যদি এই সব কিছু একসাথে মেনটেন করতে যান তাহলে দেখা যায় যে ওভারঅল 50,000-60,000 টাকার একটা বা আরও বেশিও 1,00,000 টাকাও যাইতে পারে। যাদের পেপারস অনেক বেশি বা পেপারসে প্রবলেম ছিল ওরা ওইগুলো ঠিক করতে যেয়ে আপনার অনেক টাকা খরচ হইতে পারে। তো আমি মনে করি যে এরপরও তো আরেকটা বিষয় আছে যে আপনি এত কষ্ট করে এত একটা ড্রিম নিয়ে আপনি কাজ করতেছিলেন যে কানাডাতে যাব, আমি কানাডাতে যে এত একটা হায়ার স্টাডি করব, আমি ওইখানে যে জব করব, আমি ফিউচারে পিআরের জন্য অ্যাপ্লাই করব, বাট এই ভিসা রিজেকশনের জন্য আপনার ফুল ড্রিমটাই নষ্ট হয়ে গেল। সো ভিসা রিজেকশন বর্তমানে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। বিকজ আগে যেমন বাংলাদেশি স্টুডেন্টরা বাইরে যাইতে চাইতো না, যেমন বুয়েট, বাংলাদেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সাস্ট, ডাবি, সো মেডিকেলে অনেকেই করে। তো ওইগুলোর তুলনায় এখন বর্তমানে দেখতেছি যে বাইরে স্টাডির একটা হার বাড়তেছে। এটা বাড়ার আরেকটা কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্ট আমার সাথে আমার যে বেজটা ছিল 2019 এইচএসসি বেজ যেটা ছিল, ওই বেজেরও অনেকেই সেকেন্ড টাইম এক্সাম দিতে যায়, এখনও লাইক কোনো পরীক্ষা দিতে পারতেছে না। তো সবার মাথায় একটা চিন্তা যে বাংলাদেশে যদি আমি পরীক্ষা না দিতে পারি তো আমি বাইরের জন্য ট্রাই করি। সো এই চিন্তা থেকে সবাই মূলত বাইরে স্টাডির একটা ভূমিকাটা বাড়তেছে। তো আমি সবার জন্যই মূলত আমি ভিডিও বানানো শুরু করছিলাম আমার ফ্রেন্ড সার্কেলের জন্য। তো আস্তে আস্তে দেখলাম যে অনেকেই দেখতেছে ভিডিও, যার ফলে এখন আমি সবার জন্য ভিডিও বানাইতেছি। সো নেক্সট যারা বিষয় অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই যেই 8টা টপিক মাথায় রাখবেন। তো এগুলো নিয়ে আমি এখন কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমার একজন ভিউয়ার মূলত আমাকে মেসেজ করেছিল যে ভাইয়া কি কি কারণে ভিসা রিজেকশন হইতে পারে, এই রিজনসগুলো যদি আপনি বলতেন। এটাও বলছিল মূলত আমার এই মেসেঞ্জারের মাধ্যমে, আমি মেসেজটা ওপেন করে রাখছি। সো আমি ওকে প্রায় সবগুলা যতগুলা কারণ রিজনস আছে ওইগুলা যেগুলো মাথায় ছিল আর কি সবগুলাই মূলত এক এক করে ওকে মেসেজে পাঠাইছিলাম। তো ওইখান থেকে মূলত আরও অনেকেই মেসেজ করতেছিল যে ভিসা রিজেকশনের কারণগুলো কি কি হইতে পারে। সো আমি জাস্ট আজকে ওই 8টার রিজনসই এক্সপ্লেন করব যাতে নেক্সট যারা ফিউচারে ভিসা অ্যাপ্লাই করবেন তারা যেন ওই রিজনসগুলো অ্যাভয়েড করে
আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যাতে আপনার ভিসা রেশিও বা ভিসা হওয়ার চান্সটা বেশি থাকে আর ফিউচারে আপনি আপনার ড্রিম প্লেসে আসতে পারেন। এর মধ্যে ফার্স্ট একটা টপিকই হচ্ছে আইএলটিএস। সো আমাকে যারা মেসেজ করে তার মধ্যে 50% পার্সনই যারা আইএলটিএস এখনো দেয় নাই বা ওরা দিবে নাকি দিবে না এটা নিয়ে ওরা সন্দেহ ভোগ করতেছে। তো আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, কানাডাতে যদি আপনি স্টাডি করতে চান আপনার আইএলটিএসটা মাস্ট লাগবে। আপনি কানাডাতে আসার পরে ইংলিশে কথা বলতে পারেন কি না, যেমন আমরা যখন কমিউনিকেট করি আমাদের ইংলিশ গ্রামারে অনেক ভুল হয় বা আমরা অনেক লাইক ওয়ার্ডের উচ্চারণ জানি না। আমরা যখন কমিউনিকেট করি কোনো ফরেনারের সাথে, তো ওরা ওরা জাস্ট ট্রাই করে আমাদেরকে বুঝে নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার আইএলটিএসটা এতটা গুরুত্বপূর্ণ না হলেও আপনি যখন ভার্সিটিতে স্টাডি করবেন সেই ক্ষেত্রে আপনার আইএলটিএসটা বেশি দরকার। তো আইএলটিএসটা হচ্ছে মূলত হচ্ছে ভার্সিটির রিকোয়ারমেন্ট। আপনি যদি আইএলটিএসটা না করে আসেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার টাকা আরও বেশি খরচ হবে। যেমন ইএসএল যে কোর্সটা আছে ওই কোর্সে ভিসা রেশিও অনেক কম, প্লাস ইএসএল আসলে আপনার কোনো ওয়ার্ক পারমিট থাকে না, প্লাস হচ্ছে আরও অনেক সমস্যা আছে। যেমন ইএসএল এ আপনি কোর্স যদি পাস না করতে পারেন তাহলে এটার টাইম ডিউরেশন আরও বাড়তে পারে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 2 থেকে 3 মাস একটু বাসায় প্র্যাকটিস করে আইএলটিএস এক্সামটা দিয়ে দেওয়াই বেটার। আর আইএলসে যদি আপনার 6 to 6.5 স্কোর থাকে তো আপনি ক্যানাডার 6.5 হলে আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আন্ডার গ্রাজুয়েটে। আর 6 থাকলে আপনি অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে অনেকগুলো ভালো ভালো কলেজ আছে যারা বিষয় অ্যাপ্রুভ করে। সো আমি ফার্স্টেই বলবো যেন আইএলটিএস ছাড়া যেন কেউ না আগায়। আর কোনো এজেন্সি বা কেউ যদি বলে যে ভাইয়া তোমার ভিসা 100% কনফার্ম, এত টাকা দিবা, আইএলস ছাড়া তোমার ভিসা একদম 100% কনফার্ম, তুমি কানাডাতে এত দিনের ভিতরে চলে যাইতেছো, ফুললি ফ্রড। ওদের কথা কোনোদিনই বিশ্বাস করা যাবে না। সো আমি চেষ্টা করবো যে আমার এক্সপিরিয়েন্স যেটা, আইএলটিএস ছাড়া কেউ কানাডাতে বা ফরেনে হায়ার স্টাডির জন্য আগাবেন না। আপনি যদি আইএলটিএস করে ফেলেন সেক্ষেত্রে আরেকটা বেনিফিট হবে কি, আপনি কানাডাতে আসতে না পারলেও অন্যান্য কান্ট্রি আপনার জন্য ওপেন থাকবে। জাপান, জার্মানি, হাঙ্গেরি আছে, আরও অনেক বড় বড় কান্ট্রি আছে যেগুলো, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, এগুলোতে অনেক বাংলাদেশি স্টুডেন্টরা যাচ্ছে। তো আপনারা ওইগুলোতেও আপনাদের জন্য চান্স খুলে যাবে আর কি। যে এরপরও আপনি আইএলটিএসটা দেওয়া থাকলে আপনার ইংলিশের স্কিলটা বাড়বে। তো আইএলটিএস দিলে আপনার ভিসা রেশিও প্রায় 30% বেশি হয় আর কি। সো আশা করি মাথায় ভিসা রিজেকশনের সেকেন্ড আরেকটা বড় টপিক হচ্ছে যে ইয়ার গ্যাপ। আমরা যারা 2019-এ পাশ করে বের হয়েছি তারা অলরেডি কিন্তু 2 বছরের গ্যাপ পড়ে গেছে আমাদের। তো আমার বেচে যেই স্টুডেন্টগুলো আছে, যে 2019 এইচএসসি যে বেচটা ছিল ওই বেচে যারা এখন বর্তমানে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অলরেডি একটা বড় এয়ার গ্যাপ পড়ে গেছে। এয়ার গ্যাপটা কাউন্ট হয় মূলত 1 বছরের পর থেকে। 1 বছরের বেশি হয়ে গেলে আপনার এয়ার গ্যাপ কাউন্ট করা শুরু করে দেয়। আর এয়ার গ্যাপের জন্য ভিসা রিজেকশনটা কেন হয়? এয়ার গ্যাপের জন্য ভিসা রিজেকশনটা হয় যে ভিসা অফিসার আগে শিওর হইতে চাই যে তুমি স্টাডি কন্টিনিউ করতেছিলা, তুমি এইচএসসি পাস করছো, সাথে সাথে তুমি কানাডাতে অ্যাপ্লাই করছো, তোমার এতে বোঝা যাচ্ছে যে তোমার স্টাডি করার একটা মেন্টালিটি আছে। আর তুমি যদি 1-2 বছর পরে যদি কানাডাতে অ্যাপ্লাই করো, 2 বছর পরে ছেলেটা কি স্টাডি করবে কি করবে না, ও আইসা জব করবে বা স্টাডি বাদ দিয়ে অন্য কিছু করবে, সো কানাডাতে থাকার প্ল্যান করতেছে। তো এরকম একটা সন্দেহ করে ভিসা অফিসার মূলত ভিসাটা রিজেক্ট করে দেয়। সো তুমি যদি ঠিকমতো এক্সপ্লেইন করতে পারো যে বর্তমানে একটা প্যান্ডামিকের টাইম, বাংলাদেশে প্যান্ডামিকটা কিন্তু একটু পরে শুরু হয়েছে, যার ফলে আমাদের বেচ বা পরে 2020 বেচ, 2021 বেচ এখন বের হবে। সো সবার জন্যই একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে যে ওরা কোনো ভার্সিটিতে এডমিশন দিতে পারছে না, ইভেন কোনো ভার্সিটিতে লাইক ভর্তিও হইতে পারতেছে না। ইভেন প্রাইভেটে ভর্তি হওয়া অনেক কস্টলি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। তো আমার মনে হয় যে এই একটা রিজনস হইতে পারে যে প্যান্ডামিকের কারণে আমি কোনো ভার্সিটিতে এডমিশন নিতে পারি নাই, যার ফলে আমি আইএলসের প্রিপারেশন নিচ্ছিলাম বাসায়। ইভেন আইএলস পরীক্ষা বাংলাদেশে হচ্ছিল না, যার ফলে আমার জন্য অনেকটা লেট হয়ে যায়। ইভেন এখন লকডাউন খোলার পরে আমি সাথে সাথে আইএলটিএস দিয়ে দিলাম, দিয়েই আমি ভার্সিটিতে অ্যাপ্লাই করি আর আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়, যার ফলে আমি কানাডাতে স্টাডি করতে চাই। এরকম একটা এক্সপ্লেনেশন যদি আপনারা এসওপিতে উল্লেখ করতে পারেন সুন্দর করে, যদি গ্রামাটিক্যাল ভুল ছাড়া আপনার এক্সপ্লেনেশনটা যদি
একদম মনের ভিতর থেকে সুন্দর করে আসে, আর ভিসা অফিসার যদি আপনার এক্সপ্লেনেশনে কনভিন্স হয়ে যায়, তাহলে এই যে স্টাডি গ্যাপটা বা ইয়ার গ্যাপটা আছে ওইটা ওরা লাইক মাফ করে দিতে পারে। সো যারা অ্যাপ্লাই করবে, যারা 19 পেজ আছে বা 20 পেজ আছে, 20-এর ওদের এখনও কিন্তু কোনো স্টাডি গ্যাপ পড়ে নাই, কিন্তু 19 গ্যাপের অলরেডি 1 বছরের উপরে স্টাডি গ্যাপ পড়ে গেছে। তো আমি বলবো যে এই একটা সুন্দর করে এক্সপ্লেনেশন যদি আপনারা এসওপিতে করতে পারেন, তাহলে লাইক ভিসা রেশিওটা আপনাদের জন্য অনেকটা বাড়বে, আর ভিসা অফিসারকে যদি আপনারা কনভিন্স করতে পারেন, তাহলে এটা আপনার জন্যই বেনিফিট হবে। সো অবশ্যই এয়ার গ্যাপের চিন্তাটা মাথায়। তো ভিসা রিজেকশনের আরেকটা বড় যেই 3 নাম্বার পার্ট হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ। অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বা অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা লাইক অনেক এক্সপেন্সিভ ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো সায়েন্স রিলেটেড সাবজেক্ট অনেক এক্সপেন্সিভ হবে দেখে ওরা সাবজেক্টটা চেঞ্জ করে আর্টস বা কমার্সের কোনো একটা ছোট সাবজেক্ট নিয়ে বা একটু কম কস্টলি সাবজেক্ট নিয়ে পড়ে বা অ্যাপ্লাই করে কানাডাতে আসার প্ল্যান করে। কিন্তু এই চিন্তাটা একদমই ভুল। আপনি যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা যেন অবশ্যই সায়েন্স রিলেটেড সাবজেক্টেই অ্যাপ্লাই করে। এতে করে কি হবে যে ভিসা অফিসার আপনার প্রতি আরেকটু আকৃষ্ট হবে যে না, ও সায়েন্স নিয়ে পড়ছে, এসএসসিতে সায়েন্স নিয়ে পড়ছে, এইচএসসিতে সায়েন্স নিয়ে পড়ছে, এরপর ও সায়েন্স নিয়ে একটা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইটি রিলেটেড বা অন্যান্য বায়োটেকনোলজি, আরও অনেক সাবজেক্ট আছে সায়েন্সের। সো এই রিলেটেড সাবজেক্টে যদি অ্যাপ্লাই করে, তার মানে ওর পড়ার একটা আগ্রহ সৃষ্টি আছে বা একটা আগ্রহ আছে, ও কানাডাতে আসলে পড়বে। কিন্তু একটা ছেলে যখন ফার্স্টে সায়েন্সের একটা স্টুডেন্ট যদি আর্টসের বিজনেস হসপিটালিটি নিয়ে অ্যাপ্লাই করে বা কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নেই, ভিসা অফিসারের একটু সন্দেহ হয় যে ওর তো পড়তে আসবে না, ও তো আসবে জাস্ট কোনো মতে পাস করে বের হয়ে যাওয়ার জন্য, বা এটা তো ওর রিলেটেড সাবজেক্টেই না, ও তো ওই সাবজেক্টের স্টুডেন্টই না, ও কেন এই সাবজেক্টটা পড়বে, তার মানে ওর পড়ার কোনো মেন্টালিটি নাই, যেটা একটা কোয়েশ্চন সৃষ্টি করতেছে ভিসা অফিসারের মনে, যার ফলে আপনার ভিসাটা রিজেকশন হইতে পারে। সো আমি রেকমেন্ড করব যারা আর্টসের স্টুডেন্ট আছো তারা অবশ্যই আর্টস রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করো, আর যারা কমার্সের স্টুডেন্ট আছো তারা অবশ্যই কমার্স রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করো। আর সায়েন্সের স্টুডেন্টদের জন্য তো অনেক অনেক সাবজেক্ট, ইভেন এটা ভাইবো না যে আর্টস বা কমার্সের সাবজেক্টের অনেক কম আছে বা জব রেশিও কানাডাতে অনেক কম। তুমি যদি হসপিটালিটি আর্টসের যারা স্টুডেন্ট আছো বা কমার্সের হসপিটালিটি নিয়ে অনেকেই পড়তেছে, ইভেন আরও অনেক বড় বড় জব আছে, যে ব্যাংকে, বড় বড় রেস্টুরেন্ট, হোটেলে অনেক ভালো ভালো জব আছে যেটা থেকে তুমি ইয়ারলি প্রায় $1,00,000 ইনকাম করা যায়। সো আমি রেকমেন্ড করবো যারা যেই সাবজেক্টই আছো না কেন ওই সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করো, কিন্তু আসার পরে তুমি এটা আবার চেঞ্জ করে নিতে পারবা যদি তুমি চাও আর কি। ভার্সিটিতে আসছে, আমি ইঞ্জিনিয়ারিংটা আমার কাছে অনেকটা হার্ড লাগতেছে, আমি এটা করতে পারবো না, আমি অন্য সাবজেক্ট নিয়ে পড়ে পাস করবো, এরপরে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো। সো এটাও তুমি পরবর্তীতে করতে পারবা, কিন্তু বাংলাদেশ থেকে যখন তুমি অ্যাপ্লাই করবা তখন অবশ্যই তোমাকে তোমার নির্দিষ্ট সাবজেক্টেই অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে আমাদের যে বিষয়টা আছে ওইটা হচ্ছে এসওপি। এসওপিটা হচ্ছে যেটার মধ্যে আপনি ফুল এক্সপ্লেনেশন করেন। আপনার ভিসা অফিসারের সাথে কিন্তু বাংলাদেশে কোনো কানাডার ভিসা অফিস নাই, যার ফলে আপনার অ্যাপ্লিকেশনটা সিঙ্গাপুর পাঠাতে হয়, আর সিঙ্গাপুর ভিসা অফিসার যিনি আপনার পেপারসগুলো চেক করবে, যিনি আপনাকে ভিসাটা দিবে, ওনার সাথে আপনার কোনো পার্সোনালি কন্ট্যাক্ট করার ওয়ে নাই, বা ওনার সাথে উনি আপনাকে কোনো ইন্টারভিউ নিতে পারবে না। সো ভিসা অফিসারকে কনভিন্স করার একটাই ওয়ে আছে, যেটা হচ্ছে এসওপি, যেটাতে আপনি জাস্ট আপনার এক্সপ্লেনেশন বা আপনি কেন কানাডাতে স্টাডি করতে চান, আপনি কেন কানাডার ওই ভার্সিটিতে এডমিশন নিলেন, কেন ওই সাবজেক্টে এডমিশন নিলেন, আপনার টাকাগুলো কোথা থেকে আসলো, আপনাকে কে স্পন্সর করবে, এই সব কিছু এক্সপ্লেনেশনটা আপনি একটা পেজের মধ্যে যদি সুন্দর করে দেন, তাহলে হচ্ছে যে আপনার ভিসার ইস্যুটা অনেক বাড়ে। আর আমার মতে 80% ভিসা লাইক অ্যাপ্রুভ হয় ওই এসওপির উপরে ডিপেন্ড করেই, প্লাস ভিসা রিজেকশনও এসওপির উপরে ডিপেন্ড করেই হয়। সো যারা ফিউচারে অ্যাপ্লাই করবা কানাডাতে তারা অবশ্যই এসওপির দিকটা মাথায় রেখে দেন অ্যাপ্লাই করবা, কজ এই এসওপিটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যাদের এমনও দেখা গেছে যে আইএলসে 8, 7.5, আইএলসে 7 স্কোর নিয়েও ভিসা রিজেকশন গেছে, জাস্ট এসওপিতে ঠিক মতো এক্সপ্লেনেশন ছিল না। ওদের পেপারস অনেক ভালো ছিল, ইভেন আমি এরকমও কেস দেখছি যে ব্যাংকে লাইক 70 লাখ 80 লাখ টাকা আছে, আইএলসে স্কোর আছে 8,
এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, এ প্লাস এ প্লাস, তবুও ভিসা রিজেক্ট গেছে, যা কজ ও ঠিক মতো এসওপিতে এক্সপ্লেইন করতে পারে না ওর সোর্স অফ ফান্ডটা কি, ও কেন ওই সাবজেক্টে পড়তে চায়, ও কেন কানাডাতে আসতে চায়, আর ও স্টাডিজ শেষে বাংলাদেশে ফেরত আসবে কি না। এই জিনিসটা এসওপি আর কভার লেটারও আপনি এক্সপ্লেন করতে পারেন, দুইটা জিনিসে মিলে আপনাকে এক্সপ্লেন করতে হবে। বাট এসওপিতে আপনি ফুল ক্রাইটেরিয়াটা যদি এক্সপ্লেন করেন তাহলে অনেক সুন্দর দেখায়। আর এটা করতে হবে মূলত একটা পেজের মধ্যে করলে বেটার হয়, কজ আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা অ্যাপ্লাই করছিলাম তারা সবাই একটা পেজের মধ্যে এসওপিটা এক্সপ্লেন করছে। আর এসওপি নিয়ে যদি ভিডিও চান তাহলে এখনই কমেন্ট সেকশনে বলে দেন। তো এসওপি আর কভার লেটারটা যেন আপনারা অনেক সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন। আপনি আপনার লাইক এখানে কোনো মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি, আপনি কেন ওই কানাডাতে অ্যাপ্লাই করছেন, কেন ওই সাবজেক্টটা আপনি পড়তে চান, আপনার স্টাডির কস্ট, কানাডাতে আসার পর আপনার স্টাডির কস্ট কে বেরি করবে, বা আপনি আসলে পরে যদি কোনো টাকা পয়সা দরকার হয় কে দিবে, ওই টাকাটা কোথা থেকে আসবে, ওইটা ট্যাক্স পে হয়েছে কি না। এরপর হচ্ছে যে এই কোয়েশনগুলো আপনারা এসওপিতে ঠিকঠাকভাবে যদি গ্রামাটিক্যাল এরর ছাড়া যদি আপনারা এক্সপ্লেন করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেকটা ভালো হয়। আর ভিসা রেশিওটা সবচাইতে বেশি এসওপির উপর ডিপেন্ড করে। আর আমার মনে হয় আইএলসের থেকেও বেশি এসওপিটা বেশি ইম্পর্টেন্ট। সো আইএলস তো অবশ্যই মাস্ট করবেন, এরপর এসওপিটা নিয়েও আপনারা একটু ঘাটাঘাটি করবেন কীভাবে এসওপিটা লিখতে পারে। যারা কানাডাতে ফিউচারে অ্যাপ্লাই করবা তারা অলমোস্ট 1 মাস আগে থেকে এসওপি লেখা শুরু করে দিবা, দেখবা যে অনেক কিছু দেখবা, অনেক কিছু শিখবা যে এসওপিটা এরকম এরকম ভাবে আসতেছে। আমার কাছেও প্রায় অলমোস্ট 6-7টা এসওপির স্যাম্পল আছে, যদি চান তাহলে আমি এগুলো ফিউচারে শেয়ার করব আপনাদের সাথে, তো কোনো একটা পার্টিকুলার ভিডিওতে। সো এসওপিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো বি কেয়ারফুল উইথ দিস। আরেকটা যে মজার বিষয় হচ্ছে যেই কারণে ভিসাটা রিজেক্ট হইতে পারে আপনার, সেটা হচ্ছে যে কান্ট্রি টাই। ভিসা অফিসার আপনার কাছে এটা চায় যে আপনি কানাডাতে আসবেন, স্টাডি করবেন, স্টাডি শেষে আবার বাংলাদেশে চলে যাবেন, বা আপনি যে কান্ট্রি থেকে আসবেন ওই কান্ট্রিতে চলে যাবেন। সো ভিসা অফিসারকে এটা অবশ্যই কনভিন্স করতে হবে যে আপনি যত ভালো স্টুডেন্টই হোক না কেন আপনি কানাডাতে আসবেন, স্টাডি করবেন, স্টাডি করে বাংলাদেশে চলে যাবেন। এই কনভিন্সটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। আর ভিসা অফিসার যদি কোনোভাবে সন্দেহ করে যে আপনি কানাডাতে আসতেছেন এইসব পরে স্টাডি শেষ করে জব করে পিআরে চিন্তা করতেছেন, তাহলে আপনি ভিসা দিবে না, বা বলতে গেলে একদম দিবেই না, এরকম অবস্থা। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে কান্ট্রি ট্রাই যেটা আছে এটা যেন ঠিকঠাক থাকে, যে আপনি দেখাবেন যে আমার বাসায় এত বড় একটা বাসা আছে, আমার আব্বু আম্মু আছে, আমার ফ্যামিলি মেম্বার্স আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমি সবাইকে ছেড়ে যাচ্ছি স্টাডি করার জন্য। ইভেন আমি স্টাডি শেষ করে বাংলাদেশে ওই সাবজেক্ট ধরেন যে আমি যে এক্সপ্লেনেশনটা করতে পারি যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি, বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের অনেক ডিমান্ড, আমি বাংলাদেশে ফিউচারে চলে যাব, বা আমার 2023-এ স্টাডি শেষ হবে, 2023-এ আমি বাংলাদেশে চলে যাব, বাংলাদেশে চলে যেয়ে আমি অনেক ভালো একটা জব পাবো, আমি কানাডিয়ান ডিগ্রি নিয়ে যাচ্ছি, তো আমার জব পাওয়ার চান্সটা অনেক বেশি। আমার আব্বুর এতগুলো জমি আছে, এতগুলো ফ্যাক্টরি আছে, বা এতগুলো ব্যবসা আছে যেটা আমাকে ফিউচারে দেখতে হবে, বা আমার ভাই আছে, আমার বোন আছে, ওদের সাথে আমাকে থাকতে হবে, আমি ওদেরকে ছাড়া কখনো থাকি নাই বাসার বাহিরে, বা আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি ছাড়া আমি কখনো কোনোদিন থাকি নাই বাসার বাহিরে, যার ফলে আমাকে অবশ্যই স্টাডি শেষে বাসায় আসতে হবে। এরকম একটা এক্সপ্লেনেশন যদি আপনারা দেন তাহলে ভিসা অফিসার একটু কনভিন্স হবে যে না, ওই ছেলেটার বা ওই মেয়েটার কান্ট্রির সাথে টাইটা অনেক স্ট্রং, যে ওর ফ্যামিলির কানেকশন অনেক স্ট্রং, যার ফলে ও বিশ্ব অফিসার একটু কনভিন্স হয় যে তুমি স্টাডি শেষে অন্তত ফ্যামিলির জন্য হইলেও বাসায় চলে যাবা বা বাংলাদেশে চলে যাবা। সো এই কনভিন্সটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার কান্ট্রিটাইটা একটু স্ট্রং হবে। আর কান্ট্রিটাই যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার ভিসাটা অবশ্যই রিজেক্ট যাবে, কজ ভিসা অফিসার যদি বুঝতে পারে যে আপনি কানাডাতে আসতেছেন থাকার জন্য, ভিসা অফিসার জানে যে আপনি কানাডাতে আসবেন, থাকবেন, ফিউচারে অনেক বড় একটা প্ল্যান করবেন, কিন্তু তবু ওরা একটা চান্স চায় যে তুমি স্টাডি শেষে বাংলাদেশে আবার চলে যাবা, বা যে কান্ট্রি থেকে আসছো ওই কান্ট্রিতে চলে যাবা। সো কান্ট্রিটাইয়ের বিষয়টা সবাই একটু মাথায় রাখবেন। সো ভিসা রিজেকশনের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে লাইক প্রপার সোর্স অফ ফান্ড নষ্ট করা,
বা ব্যাংক স্টেটমেন্টের প্রবলেম হওয়া। যে কানাডাতে যে আইআরসিসি যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করা আছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা মিনিমাম 4 মান্থের হইতে হবে। আর সিঙ্গাপুরে যেই আইআরসিসি কানাডার যেই ভিসা অফিসটা আছে ওইখানে কিন্তু উল্লেখ করা আছে যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা মিনিমাম 6 মাসের হইতে হবে। যদি এর কম হয় তার মানে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো যারা ফিউচারে লাইক ভিসা অ্যাপ্লাই করবে তাদের ব্যাংক স্টেটমেন্টটা যেন অবশ্যই ঠিক থাকে। আর ব্যাংক স্টেটমেন্টটা মূলত হচ্ছে যে তুমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নিতেছো ঠিক তখনই যদি রেখে দাও তাহলে বেস্ট হয়। বিকজ আইএলটিএস এর প্রিপারেশন নিতে তোমার 2 থেকে 3 মাস লাগবে। 2 থেকে 3 মাস পরে তোমার ভার্সিটি অ্যাপ্লিকেশন 1 মাস 4 মাস হইলো, এরপর তোমার ভার্সিটি অ্যাপ্রুভ করতে যায়, এরপরে ভিসা অ্যাপ্লাই করতেও 2 মাসের মতো 60 দিনের মতো টাইম লাগে। সো এই সব কিছু নিয়ে দেখা যায় যে 6 মাসের মতো হয়ে যায়। সো যারা ফিউচারে অ্যাপ্লাই করবে, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছ, এখনই তোমার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করে ফেলো। আর ব্যাংক স্টেটমেন্টটা রেডি করলে যে হচ্ছে তা কিন্তু না। তোমার ব্যাংকে যে টাকাটা রাখছো, যে 40-50 লাখ টাকা রাখবা বা 30 লাখ টাকা রাখবা, ওই টাকার জন্য একটা প্রপার সোর্স থাকে যে ওই টাকাটা ওই জায়গা থেকে আসতেছে, প্রপার ট্যাক্স পেইড। ইভেন ওই প্রপার ডকুমেন্ট তুমি যেন সাবমিট করো। লাইক তোমার আব্বু যদি বিজনেস করে ওই বিজনেসের ট্রেড লাইসেন্সটা যেন সাথে থাকে, বিজনেসের ট্যাক্স পেমেন্টটা যেন সাথে থাকে। এরপরে তোমার আব্বুর বা ভাইয়ের আর্নিংটা যেন ঠিকঠাক থাকে। তুমি ইভেন তোমার আব্বু যদি জব করে ওই জবের স্যালারি স্টেটমেন্ট দিতে পারো তুমি, যে আমার আব্বুর স্যালারি এত, ওইটার প্রপার ট্যাক্স পে হইতেছে। এরপর তুমি যদি জায়গা জমি বিক্রি করে আনো তো ওইটারও একটা ডকুমেন্ট তুমি রেডি করতে পারবা। তো এই সব কিছু দিক বিবেচনা করে তো আমার মনে হয় যে তুমি যদি প্রপার সোর্স অফ ফান্ড না দেখাইতে পারো তাহলে বিষয়টা অবশ্যই রিজেক্ট যাবে। কজ টাকা পয়সার বিষয়টা এই কানাডা স্টাডির ক্ষেত্রে একটু বেশি সেন্সিটিভ। তোমাকে প্রপার সোর্স শো করতে হবে মাস্ট। তোমার ব্যাংক স্টেটমেন্টটাও একটা রিয়েল টাইম অনুযায়ী থাকতে হবে, যে 4 থেকে 6 মাস যেন থাকে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। প্রোভাইডিং ফেক ডকুমেন্টস, যারা কানাডাতে অ্যাপ্লাই করে ভিসার পেপারসের জন্য অনেকে অনেক ফেক ডকুমেন্ট তৈরি করে। এটা মূলত নিজে থেকে করে না, অনেক এজেন্সি আছে যাদেরকে কনভিন্স করে যে আমি তোমার আব্বুর নামে একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করব, ওই স্টেটমেন্ট দিয়ে তুমি অ্যাপ্লাই করবা, ভিসা অফিসার বুঝতেও পারবে না, তোমাকে 40 লাখ টাকা তোমার আব্বুর নামে রেখে দেবো, ওইটা দিয়ে অ্যাপ্লাই করবা, তোমার ভিসা এমনিতেই হয়ে যাবে। সো এটা যদি ধারণা করে থাকো তাহলে এটা সম্পূর্ণ ভুল। এই ওরা জাস্ট তোমার টাকাটা মারা চিন্তা করতেছে, এরকম একটা ধারণা। তো হয় কি, ফেক ডকুমেন্টটা রেডি করা লাইক নিজের পায়ে নিজে কোড়াল মারা আর কি। সো যারা কানাডাতে অ্যাপ্লাই করবা অবশ্যই যেন জেনুইন পেপারস থাকে। তুমি বাংলাদেশের লাইক লয়ার দিয়ে ঠিক মতো, যেমন আমি পেপারসগুলো রেডি করছিলাম একজন সুপ্রিম কোর্টের লয়ার দিয়ে। সো তোমরা এরকম একটা ভালো লয়ার দিয়ে পেপারসগুলো রেডি করবা। সিএ ভ্যালুয়েশনটা যেন একটা প্রপার সিএ ফার্ম থেকে করানো হয়, যাদের সাইন আছে, ইমেল আছে বা গভর্নমেন্টের আয়তাভুক্ত এরকম। এরপর তুমি যে এফিডেভিটগুলো করবা এগুলো যেন ঠিকঠাকভাবে থাকে। এরপর ব্যাংক স্টেটমেন্টটা যেন নিবা, ওইটাতে যেন কোনো লাইক ভুল না থাকে বা কোনো এরফের না থাকে যে টাকাগুলো এক সোর্স থেকে আসছে, ওই টাকাগুলোর ট্যাক্স পেমেন্ট করা হয় নাই, তুমি এই টাকাটা শো করতেছো। ভিসা অফিসারের নজরে একবার পড়লেই তোমার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। সো ফেক ডকুমেন্ট একদম দেওয়া যাবে না। এসওপিতে কোনো ভুলভাল জিনিস বলা যাবে না, একদম সত্যি কথা বলতে হবে। সত্যি কথা, ইভেন এরকম আছে যে অনেক কম টাকা শো করে, 20 থেকে 30 লাখ টাকা শো করেও ভিসা হয়ে গেছে জাস্ট ফর হিজ এক্সপ্লেনেশন। লাইক ও এসওপিতে এত সুন্দর করে এক্সপ্লেন করছিল যে ওর ভিসাটা ঠিকঠাকভাবে হয়েছে, যে ভিসা অফিসার কনভিন্স হয়েছে যে না, ওর টাকাটা প্রপার সোর্স থেকে আসছে। তোমার টাকা কম হোক বাট যেন সোর্সটা যেন একদম প্রপার সোর্স থাকে, যেটা ট্যাক্স পেইড, ওইটার তুমি প্রপার ডকুমেন্ট প্রোভাইড করতে পারতেছো, এরকম সোর্স যেন হয়। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে একদম অরিজিনাল পেপারসগুলো সাবমিট করতে হবে। অরিজিনাল বলতে কি, লাইক তুমি স্ক্যান কপি করে লয়ার দিয়ে এফিডেভিট করাবা, দেন সিএ ভ্যালুয়েশন ফার্ম থেকে সিএ ভ্যালুয়েশনটা করাবা, করায় সুন্দর করে পেপারসগুলো 1 বাই 1 সিরিয়ালি তুমি সাবমিট করো যদি, তাহলে এটা ভিসা অফিসার
দেখতেও সুন্দর লাগে যে যখন পেপারসগুলো দেখবে সবগুলা গভর্নমেন্টের আয়ত্তবিত্ত সাইন করা, একদম প্রপার সোর্স, তোমার ব্যাংক স্টেটমেন্টের সাথে তোমার পেপারসের মিলতেছে, ব্যাংকে আছে 40 লাখ টাকা, তুমি পেপারসের শো করছো 40 লাখ টাকা, একদম পারফেক্ট, ওই ছেলে তো একদম জেনুইন স্টুডেন্ট, বিষয় এখনই কনফার্ম হয়ে যাবে। সো এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা পেপারসগুলো সাবমিট করবা। আর এজেন্সির ফাঁদে ভাই কেউ পাড়া দেবেন না, কজ এজেন্সি আপনাকে বলবে যে আমি তোমার আব্বুর নামে এই স্টেটমেন্ট রেডি করে দিব, তোমার আব্বুর নামে এই পেপারস রেডি করে দিব। সো এইগুলা জাস্ট আপনার টাকা মারা ধান্দা। আমার এক ফ্রেন্ডের অলরেডি 6 লাখ টাকা চলে গেছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। তো সবার শেষে যে আরেকটা রিজন হতে পারে যে মেডিকেল ফিল্ড, তোমার যদি এইচআইভি বা এইচ জাতীয় কোনো রোগ থাকে, বা আরও কয়েকটা অপশান আছে, এই এক দুইটা যদি রোগ থাকে, এটা তুমি আইআরসিসি ওয়েবসাইটে দেখতে পারো যে মেডিকেল ফিল্ড কী কী কারণে হতে পারে। তো এইচআইভি বা এইডস এই রিজনসগুলো যদি থাকে তোমার ব্লাডে ধরা পড়ে, তাহলে মেবি তোমার ভিসাটা অবশ্যই রিজেক্ট যাবে, কজ এই ভাইরাস নিয়ে মনে হয় কানাডাতে ট্রাভেল করতে দেয় না। সো আশা করি এটার রেশিও অনেক কম। যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই তো নিজের পরে লাইক আস্তে আস্তে যে আমার এই এই অসুখগুলো নাই, তো অবশ্যই এই দিকটা মাথায় রেখে ভিসা অ্যাপ্লাই করবা। ওয়ান লাস্ট থিং বাট নট ইন দ্য লিস্ট, লাইক যেই বিষয়টা হচ্ছে যে কলেজে অ্যাপ্লাই করা ভালো নাকি ভার্সিটিতে অ্যাপ্লাই করা ভালো, এটা নিয়ে অনেকেরই একটা বড় কনফিউশন থাকে যে আমি ভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভিসার রেশিও বেশি নাকি কলেজে অ্যাপ্লাই করলে ভিসার রেশিও বেশি। সো এই একটা ভুল ধারণা আমারও ছিল যে ভার্সিটিতে, না এটা ভুল ধারণা না, ভার্সিটিতে অবশ্যই ভিসার রেশিও বেশি, কিন্তু কলেজে যে একদম ভিসার রেশিও কম তা কিন্তু না। আমার অনেক ফ্রেন্ড সার্কেল অলমোস্ট 40 থেকে 50 জন বা আরও বেশি, আমরা ইভেন যাদের সাথে দেখা হয়েছে ভাই কোথায় পড়ো, ও ওই কলেজে পড়তেছে, ও হাম্বারে পড়তেছে, ও সেন্টিনেলে পড়তেছে, ও সেনেকাতে পড়তেছে, টরন্টোতে মূলত এই 4-5টা কলেজ আছে যেটা অনেক বেশি ফেমাস। আর আমার মনে হয় যে টরন্টোতে ভার্সিটি থেকে তুলনায় কলেজগুলোতে বেশি স্টুডেন্ট আসতেছে, এটা কিন্তু আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি কোনো সাজেশন দিচ্ছি না। আমি যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে, যারা আমার ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, শ্রীলঙ্কান ফ্রেন্ডস আছে, ইভেন আরও অনেক কান্ট্রি থেকে আসছে, ফিলিপাইন, তো ওরা সবাই মূলত হচ্ছে যে বেশিরভাগই হচ্ছে কলেজে পড়তেছে, কজ ভার্সিটির যে টিউশন ফিটা সেটা হচ্ছে 25,000 to 30,000 পর্যন্ত যেতে পারে, বা 22,000 পর্যন্ত হইতে পারে। সো এত বড় একটা অ্যামাউন্ট পে করা একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেক বেশি টাফ হয়ে যায়, যার ফলে স্টুডেন্টরা লাইক চিন্তা করে যে আমি একটা যদি কলেজে অ্যাপ্লাই করি তাহলে এটা আমার জন্য অনেকটা ভালো। এটা অবশ্যই ভালো, আপনার অনেক টাকা সেভ হচ্ছে, আপনি ডিগ্রিও সেম কোয়ালিটিতে পাচ্ছেন, বা আপনি যদি চান ফিউচারে আপনার একটা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করে দেন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট পেলেন, ওয়ার্ক পারমিট পরে পিআর পেয়ে আপনি যদি আবার আন্ডার গ্রাজুয়েশনটা স্টার্ট করেন, যেটা আমার ফিউচার প্ল্যান। সো এতে করলে কি আপনার অনেকটা টাকা সেভ হয়। একটা আন্ডার গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের টিউশন ফি যদি 25,000 টাকা হয়, আর আপনি পিআর পাওয়ার পরে যদি সেম কোর্সটাই করেন, এটা আপনার হবে যে $3,000 সামথিং। সো এটা আপনি এটা নিজেই পে করতে পারবেন। সো একটু চিন্তা করে দেখবেন যে আপনি ভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন নাকি কলেজে অ্যাপ্লাই করতেছেন। আর কোর্সগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি আন্ডার গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করলে আপনার ভিসার ইস্যু বেশি হবে, 3 ইয়ার্সের অ্যাডভান্স ডিপ্লোমাতে অ্যাপ্লাই করলে ভিসার ইস্যু আরেকটু কম হবে, আর 2 ইয়ার্সে আমি সাজেস্টই করবো না যে কোনো সময় অ্যাপ্লাই করার জন্য, কজ বাংলাদেশি স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 2 ইয়ার্সের ভিসার ইস্যু অনেক কম। ইভেন আমি দেখিই না বলতে গেলে কাউকে যে 2 ইয়ার্সের কোর্স নিয়ে আসছে কানাডাতে। সো মিনিমাম যেটা হয় আন্ডার গ্রাজুয়েট করে কলেজে, বা 3 ইয়ার্সের অ্যাডভান্স ডিপ্লোমা নিয়ে আসে, বা ভার্সিটিতে তো 4 ইয়ার্সের আন্ডার গ্রাজুয়েশন তো আছেই। সো যেটাই করবা অবশ্যই চিন্তা করে করবা। এরপরে যদি কোনো কোয়েশনস থাকে আমাকে ইনস্টাগ্রাম হোল্ডার, আমার ফেসবুক পেজ, অথবা আমাকে আমার ফেসবুক আইডিতে মেসেজ করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি চাই যে সবাইকে হেল্প করার জন্য, ইভেন যারা ফিউচারে ক্যানাডাতে আসবে তাদেরকেও আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে হেল্প করার জন্য। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আর নেক্সট ভিডিওটা কী হবে এখনই কমেন্ট সেকশনে বলে দেন, যাতে আমার ভিডিও বানাইতে অনেক সুবিধা হয়। আর অনেক বিজি টাইমের মধ্যে এখন আমি বাইরে শ্যুট করতেছিলাম মেবি গতকালকে, আর আজকে এখন বসছি যে ভিডিওটা আরেকটা শ্যুট করতে, কজ অনেক বিজি টাইম চলতেছে। তবুও আপনাদের জন্য জাস্ট ভিডিওটা বানাচ্ছি। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।